সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অধ্যায় 7 পড়াবো। আমরা ইতিমধ্যে গত ক্লাসে ক্ষতিপূরণমূলক ব্যবস্থার কিছু অংশ পড়েছি। আজ আমরা তারই ধারাবাহিকতায় অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের পড়াবো ক্ষতিপূরণ প্রশাসন সম্পর্কে। আমরা জানি যে কোনো শিল্প প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন পর্যায়ে কর্মী থাকে, তাদের মজুরি এবং বেতন নিয়ে অনেক সময় মতবিরোধ দেখা দেয়। তো তাদের এই মতবিরোধ দূর করার জন্য যে প্রশাসনটা কাজ করে তাকেই কিন্তু ক্ষতিপূরণ প্রশাসন বলা হয়। অর্থাৎ বেতন এবং মজুরি প্রদানের জন্য, তাদের সেই বেতন এবং মজুরি নির্ধারণের জন্য এবং তা প্রদানের জন্য যে বিভাগ কাজ করে তাকেই কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসন বলে। সাধারণত কর্মীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু ক্ষতিপূরণ পায়, হলো এটা সেটা বেতন, মজুরি কিংবা বোনাস কিংবা অন্যান্য সুবিধা, এবং তা কিন্তু উৎপাদন ব্যয়ের সাথে অনেকটুকু সম্পর্কযুক্ত, এবং উৎপাদন ব্যয় আবার কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা বা প্রবৃদ্ধির সাথে। অর্থাৎ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ যা ক্ষতিপূরণমূলক প্রশাসন করে থাকে। তো আমরা চলো একটা সংজ্ঞা শিখি। যে ডিক্যানজো অ্যান্ড রবিনসের মতে ক্ষতিপূরণ প্রশাসন যারা আছে তাদের কাজ কি? তাদের কাজ হলো ব্যয় সাশ্রয়ী একটা বেতন কাঠামো প্রণয়ন করা, যা কেবলমাত্র যোগ্য কর্মীদেরই আকৃষ্ট এবং প্রণোদিত করে এবং সংরক্ষণ করে, এবং তাদের ন্যায্য যে পাওনাটা সেটা সেই ধারণাটা যারা পোষণ করে তাদেরকেই কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসন বলা হয়। এরপর আমরা যে ক্ষতিপূরণ করছে যে কোনো প্রশাসন, যেই ক্ষতিপূরণমূলক প্রশাসনটা রয়েছে তাদের আরও কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন তারা প্রথমেই যে উপযুক্ত মজুরি, কর্মীরা যাতে উপযুক্ত মজুরি, তারা যে যোগ্য মজুরিটা পায় সেটার প্রচেষ্টা করে। তাদের প্রথম উদ্দেশ্য থাকে সেটা ন্যায্য মজুরি দেওয়া বা উপযুক্ত মজুরি দেওয়া। এছাড়া তারা কিন্তু যে শ্রমিকদের মধ্যে যাতে তারা যোগ্য মজুরি পেয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে সেটার জন্য কাজ করে থাকে। এছাড়া তারা যোগ্যতা ভিত্তিক মজুরিও প্রদান করে, যার যতটুকু যোগ্যতা। যেমন একটা লোক যদি তার এক্সপিরিয়েন্স 5 বছরের হয় এবং যার 1 বছরের হয়, তারা কিন্তু সমান যোগ্যতা রাখে না। কেউ কাজ শিখতে শিখতে সময়ের সাথে সাথে অনেক কাজ শিখে যায়, যার কারণে তার যোগ্য হয়ে ওঠে। তো যোগ্যতা ভিত্তিক মজুরি প্রদান করা কিন্তু প্রশাসনের একটা উদ্দেশ্য। এছাড়া উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত মজুরি প্রদান করাও কিন্তু ক্ষতিপূরণ প্রশাসনের একটা উদ্দেশ্য। সুষ্ঠু মজুরি বেতন প্রদান করা প্রশাসনের মূল উদ্দেশ্য হলো যে এটার মাধ্যমে যেন তারা উৎপাদন বৃদ্ধি করতে পারে, এবং কোন কর্মীকে অধিক হারে উৎপাদন করতে পারলে তাকে অবশ্যই প্রণোদনামূলক একটা মজুরি দেওয়া, একটা সুবিধা দেওয়া, বোনাস দেওয়া, এগুলো কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের একটা কাজ। তারপর যেতে কর্মীরা প্রণোদনা পায়, যেই কর্মীটা যেই সুযোগ সুবিধাটা দেওয়া হবে, বেতন এবং মজুরি এমন হতে হবে সেটা যেন কর্মীদের মধ্যে প্রণোদনা সৃষ্টি করে, তারা যেন সেই বেতনটা পেয়ে তাদের কাজের উপযুক্ত ক্ষতিপূরণ মনে করে। সেটাই হচ্ছে ক্ষতিপূরণ প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এছাড়া যেই ন্যূনতম মজুরি ছাড়া একজন শ্রমিক তার জীবন যাপন করতে পারে না, তার পরিবারের ব্যয়ভার বহন করতে পারে না, সেটুকু মজুরি দেওয়াও কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের আরেকটি উদ্দেশ্য। এছাড়া যে সামঞ্জস্যপূর্ণ মজুরি যেটা বলা হয়, ন্যূনতম মজুরি হলো যেটা একদম যেই মজুরিটা না পেলে একজন কর্মী তার নিজের আর এবং তার পরিবারের ব্যয়ভার বহন করতে পারে না। তার মানে সামঞ্জস্যপূর্ণ মজুরিটা তাহলে কি? সামঞ্জস্যপূর্ণ মজুরি হলো যে সমজাতীয় কিছু কাজের জন্য যখন সকল প্রতিষ্ঠানের মজুরি কাঠামো এক হয় সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মজুরি। অর্থাৎ তোমার যে কম্পিটিটর থাকবে, একটা প্রতিষ্ঠানে যে কম্পিটিটররা থাকবে, তাদের প্রতিষ্ঠানের ওই পদের ওই যোগ্য কর্মীটাকে ওই পরিমাণ একই যোগ্যতার কর্মী যেই পরিমাণ স্যালারি বা যেই পরিমাণ মজুরি পায় সেটা যদি
অন্য সকল প্রতিষ্ঠানে সেম হয়, এটাকেই বলা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মজুরি। আর যদি সেম না হয় তখন দেখা যায় কর্মীরা সে প্রতিষ্ঠানে থাকতে চায় না, তখন তারা কারখানা ত্যাগ করে। কারণ হয়তো একটা লোকের 5 বছর এক্সপিরিয়েন্স, সে যত টাকা বেতন পাবে বা মজুরি পাবে, অন্য একটা প্রতিষ্ঠানে যদি তার থেকে অনেক বেশি পায়, সামান্য পার্থক্য হতে পারে কিন্তু খুব বেশি পেলে সেখানে কি হয় যে ওইটা সামঞ্জস্যপূর্ণ মজুরি স্ট্রাকচার বলা হয় না এবং সেখানে কর্মী ধরে রাখতে পারে না, প্রশাসন কর্মী ধরে রাখতে পারে না। এরপর হলো যে বাজেটীয় নিয়ন্ত্রণ। সাধারণত যে ক্ষতিপূরণমূলক প্রশাসন যারা থাকে তাদের মেইন উদ্দেশ্যই থাকে মজুরির পরিমাণ নির্ধারণ, মজুরির হারটা নির্ধারণ করা, তাদেরকে মজুরি প্রদান করা হবে কোন পদ্ধতিতে সেটা নির্ধারণ করা, তারপর মজুরির হারের একটা পরিবর্তন, মজুরির নিয়ন্ত্রণ, এই সবগুলো কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের উদ্দেশ্য। এছাড়া যে ন্যায্য মজুরি, এটা তো বলাই হলো যে অবশ্যই কর্মীদের যেটার যোগ্য সেই পরিমাণ মজুরি তাদেরকে প্রদান করার মাধ্যমে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস এবং অনুপস্থিতি ও শ্রমিকদের যে অনুপস্থিতিটা হ্রাস করাটাও কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের উদ্দেশ্য। এছাড়া যেই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কর্মীদেরকে মজুরি দিলে কর্মীরা অনেক বেশি প্রণোদিত হয় এবং প্রতিটা কাজ তাদের আসলে সঠিকভাবে বিশ্লেষণ হয় এবং কার্য সম্পাদন যারা করে সেই অনুযায়ী আসলে পারিশ্রমিক প্রদান করা হয়, সেটাই হলো বৈজ্ঞানিক পদ্ধতি। আর যেখানে দেখা যায় কেউ কাজ বেশি করেও দেখা যায় কম মজুরি পাচ্ছে, সেগুলো কখনোই বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় না। তারপর হলো যে সরকারের যে নীতি থাকে, অবশ্যই ক্ষতিপূরণ সরকার অনেক সময় বেতনের স্ট্রাকচার বিভিন্ন গ্রেডে নির্ধারণ করে দেয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, নবম, দশম, এভাবে করে বিভিন্ন স্ট্রাকচার করে দেয়। সেই অনুযায়ী সেই সরকারি নীতি, আবার অনেক সময় দেখা যায় সরকার ন্যূনতম মজুরিও নির্ধারণ করে দেয়। গার্মেন্টসের ক্ষেত্রে অনেক সময় সরকার ন্যূনতম যে মজুরিটা নির্ধারণ করে দেয়। তো ওই ধরনের ব্যাপারগুলোতে সরকারি যে নীতিগুলো মানাটাও কিন্তু ক্ষতিপূরণ প্রশাসনের আরেকটা উদ্দেশ্য এবং সেটাকে এনফোর্স করা, সেই লগুলোকে সরকার যে লগুলোকে তৈরি করছে সেই লগুলোকে এনফোর্স করা বা সেটাকে কাজে লাগানো কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের উদ্দেশ্য। সর্বশেষ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে শিল্প উন্নয়ন। মজুরি এবং বেতন প্রশাসন যে সঠিক মজুরি ও বেতন কাঠামো নির্ধারণ করে এবং সেটাকে কিন্তু সংরক্ষণ করে। ফলে হয় কি যে শ্রমিকদের যে অসন্তোষ এবং মতবিরোধ সেটা কমে যায় এবং পরিশেষে উৎপাদনটা বৃদ্ধি পায়। এটা সর্বোপরি সেটার প্রভাব পড়ে হচ্ছে শিল্প উন্নয়নের উপর। তো এইটার পর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ক্ষতিপূরণমূলক প্রশাসনের কিছু নীতি থাকে, যেসব নীতি নিয়ে ক্ষতিপূরণমূলক প্রশাসন কাজ করে। প্রথমে যে নীতিটা সেটা হচ্ছে সহজবোধ্যতা। যেই ক্ষতিপূরণমূলক নীতিটা অবশ্যই সবার কাছে সহজবোধ্য হতে হবে। অবশ্যই যারা কর্মী আছে তাদেরকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে যারা বুঝতে পারে যে কোন টেকনিকে কিভাবে আমি ক্ষতিপূরণ পাচ্ছি বা বেতন পাচ্ছি, মজুরি পাচ্ছি, কি নিয়ম ফলো করা হচ্ছে, কিভাবে বোনাস পাচ্ছি, কোন নিয়মটা কি পার্সেন্টেজে নাকি একটা নির্দিষ্ট উৎপাদনশীলতার উপর আমাকে বোনাস দেওয়া হচ্ছে, সব কিছু যেন খুব সহজবোধ্য হয়, সেটাই হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রশাসনের মূলনীতি। আরও কিছু নীতি রয়েছে যেমন নমনীয়তা। অবশ্যই ক্ষতিপূরণমূলক নীতিমালায় নমনীয়তাটা খুব প্রয়োজনীয়, কারণ দেখা যায় পরিবর্তিত যে সামাজিক পরিবেশ, আমাদের অর্থনৈতিক একটা প্রেক্ষাপট, রাজনৈতিক যে প্রেক্ষাপট, এগুলো আসলে প্রায়ই দেখা যায় পুনর্মূল্যায়ন এবং পুনর্নির্ধারিত করা প্রয়োজন হয়। দেখা যায় জিনিসপত্রের দাম বাড়ে, তো অবশ্যই ক্ষতিপূরণ প্রশাসনের আরেকটা নীতি হবে অবশ্যই নমনীয়তা। যখন ইচ্ছে তখন চেঞ্জ করা যাবে বা বেতনগুলো পুনর্নির্ণয় করা যাবে, পুনর্নির্ধারণ করা যাবে। এরপর অবশ্যই সেটা লিখিত, যে লিখিত না থাকলে কিন্তু প্রশাসন যে কোনো কাজ করতে পারে না। অবশ্যই লিখিত একটা ডকুমেন্টস আকারেই প্রশাসন কাজ করে। তো ক্ষতিপূরণমূলক নীতির স্থিতিশীলতার জন্য এটা অবশ্যই লিখিত হওয়া দরকার এবং ক্ষতিপূরণমূলক যদি লিখিত হলে তা কিন্তু প্রতিষ্ঠানের দলিল হিসেবে কাজ করে এবং পরবর্তীতে সমতা এবং স্থায়িত্ব কোনো কেস হলে দেখা যায় যে লিখিত কোনো ডকুমেন্ট থাকে, সেখানে কিন্তু খুব বেশি কেউ জিততে পারে না বা বেশি কথা বলার থাকে না। যদি লিখিত না থাকে তখন দেখা যায় সেক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এরপর হলো যে বেতন স্কেলগুলো নির্ধারণ। এগুলো হচ্ছে যে অনেক সময় সরকার নির্ধারণ করে দেয়, অনেক সময় তাদের নিজস্ব বেতন স্কেল থাকে। আবার যে অতিরিক্ত মজুরি, অনেক সময় অতিরিক্ত মজুরি নির্ধারণ করা, যে একটা শ্রমিকের কি পরিমাণ অতিরিক্ত মজুরি হবে বা সে মজুরির অতিরিক্ত কত টাকা পাবে সেটা নির্ধারণ করাও কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসনের একটা মূলনীতি। এছাড়া যে নিয়োগ বিধি,
একটা চাকরিতে বিভিন্ন ধরনের বিধি থাকে, সেই নিয়োগ বিধিগুলো কিন্তু মেনে চলার জন্য অবশ্যই ক্ষতিপূরণমূলক প্রশাসন কাজ করে থাকে। এছাড়া বাজেট নির্ধারণ, প্রতিষ্ঠানের যে সকল আয় ব্যয়, আমরা জানি আয় ব্যয়ের একটা সারসংক্ষেপই হচ্ছে বাজেট। তো প্রতিষ্ঠানের সকল আয় ব্যয় নির্বাহের জন্য যেহেতু বাজেট প্রণয়ন করা হয়, তো ক্ষতিপূরণ প্রদানের সময় বাজেটের প্রতি লক্ষ্য রেখেই কিন্তু নীতি নির্ধারণ করা হয় এবং তা দীর্ঘমেয়াদী এবং নিয়মিত প্রদান করা যায়। এছাড়া চাকরির যে স্থায়িত্ব, যেসব কর্মী দেখা যায় অস্থায়ী কর্মী, তাদের জন্য কিন্তু বেতন স্ট্রাকচার বা নিয়ম কানুন একরকম থাকে এবং যাদের চাকরি স্থায়ী তাদের জন্য অন্যরকম থাকে। তো কর্মীরা অবশ্যই তাদের কাজে নিরাপত্তা এবং উপযুক্ত ক্ষতিপূরণ চায়। তো তার প্রতিষ্ঠানে কর্মীদের দীর্ঘকাল ধরে রাখার জন্য অবশ্যই ক্ষতিপূরণ প্রশাসনকে কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় এবং তাকে তার স্থায়িত্বের জন্য, চাকরির স্থায়িত্বের জন্য, অনেকদিন চাকরি টিকিয়ে রাখার জন্য কিন্তু ক্ষতিপূরণ প্রশাসন কি করে, কাজ করে। এরপর মজুরির যে সাম্যতা নিয়ে আসা, যেই কর্মী হয়তো একজন কর্মী যার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেশি পাচ্ছে, তো আরেকজন কর্মী কাজ করছে, সেও কিন্তু তার সমান পেতে পারে যদি সে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে, তার উৎপাদন ক্ষমতা বা উৎপাদন অনেক বেশি হয়, বা সে যদি অ্যাকুরেট পণ্য বা আসলে যেই ধরনের পণ্য কোয়ালিটি মেনটেন করা হচ্ছে সে ধরনের পণ্য তার চেয়ে অনেক বেশি পরিমাণ উৎপাদন, সেও কিন্তু তার সমান সমান মজুরি পেতে পারে। তো এই জিনিস যে মজুরির সাম্যতা আনা বা মজুরি, এইসব সবগুলো কিন্তু নির্ধারণ করা ক্ষতিপূরণমূলক প্রশাসনের একটা মূলনীতি। এছাড়া যে একটা কর্মী যখন ছুটি নিবে তার বেতন ভাতাগুলো কেমন হবে, কিভাবে ছুটি নিতে পারবে, কয়দিন ছুটি থাকলে বেতন কাটা যাবে, এই ব্যাপারগুলো কিন্তু ক্ষতিপূরণমূলক প্রশাসন দেখে থাকে। এখন আমি তোমাদের পড়াবো একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো বেতন কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী কিছু উপাদান। যে একটা প্রতিষ্ঠান যখন বেতন নির্ধারণ করে, এটা আসলে খুব একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ, কারণ এর উপর নির্ভর করে কিন্তু প্রতিষ্ঠানের কর্মীদের কার্যসন্তুষ্টি বলো, একটা শিল্প সম্পর্ক, এবং সরাসরি সেটা উৎপাদন এবং মুনাফার উপর প্রভাব বিস্তার করে এবং তার প্রতিষ্ঠানের কর্মীদের যে জীবন এবং জীবিকা সেটার মান উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেতন কাঠামোর উপর যে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হলো প্রতিষ্ঠানের আয়তন। যে কোনো একটা প্রতিষ্ঠানে যে জনবল কাঠামোটা, সেটাকেই বলা হচ্ছে প্রতিষ্ঠানের আয়তন। একটা প্রতিষ্ঠানে কর্মী যত বেশি হবে সেই প্রতিষ্ঠানটাকে তত বড় বলা হয়, আয়তনে তত বড় বলা হয়। আর যে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা কম সেটা প্রতিষ্ঠান আয়তনে ছোট প্রতিষ্ঠান বলা হয়। এবং সাধারণত যে প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা বেশি সেখানে বেতন ভাতা অধিক হারে প্রদান করা হয় এবং এখানে উৎপাদন বেশি হয়, মুনাফা বেশি হয়। আবার বহুজাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের আন্তর্জাতিক মান অনুসারে বেতন ভাতা প্রদান করে থাকে, তাদের একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা স্ট্রাকচার থাকে। এরপর যে শ্রমিক সংঘ আসে, অনেক সময় দেখা যায় যে শ্রমিক সংঘ কিন্তু বেতন কাঠামোর উপর অনেক প্রভাব বিস্তার করে এবং সব কর্মীদের পক্ষে শ্রমিক সংঘ কিন্তু বেতন নির্ধারণে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং তাদের সাথে যৌথ দর কষাকষির মাধ্যমে প্রশাসন কিন্তু বেতন কাঠামো নির্ধারণ করে থাকে। আবার ভৌগোলিক অবস্থার একটা বড় ফ্যাক্টর, কারণ হচ্ছে যে ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক সময় জীবনযাত্রার একটা ভিন্নতা পরিলক্ষিত হয়। বড় শহর অঞ্চলগুলোতে দেখা যায় জীবনযাত্রার ব্যয় অনেক বেশি থাকে, মফস্বল শহরগুলোতে কম থাকে। অনেক সময় দেখা যায় মফস্বল শহরগুলোতে অনেক অল্প টাকায় মজুরি দিয়ে কর্মী পাওয়া যায়, আবার বড় বড় যে শহরগুলোতে অনেক টাকা মজুরি দেওয়া লাগে, আবার জীবনযাত্রার মানের কারণে আসলে এটা হয়। এছাড়া যে মুনাফা, যে একটা প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জন, সেটার উপরও কিন্তু বেতন কাঠামো নির্ভর করে। যে সকল প্রতিষ্ঠান তার যে উৎপাদিত পণ্য সেবার মাধ্যমে অধিক হারে মুনাফা অর্জন করতে পারে, তাদের দেখা যায় বেতনের সাথে সাথে প্রোডাকশন বোনাস দেওয়া হয়। তো ফলশ্রুতিতে কর্মীদের বেতনের উপর একটা প্রভাব পড়ে। বেতন অল্প হলেও তারা চাকরি ছেড়ে যায় না, কারণ তাদের মুনাফার একটা অংশ দেওয়া হয়, যেটার হিসাব করলে হয়তো এবারে যে বেতনটা ছাড়া অন্যান্য সুবিধা অনেক বেশি হয়। এছাড়া অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান যদি এমন নীতি গ্রহণ করে, যে কোনো নির্দিষ্ট নীতি বেতন কাঠামোর উপর দেখা যায়
ঠিক করে যে এই নীতিটা আমরা বেতন কাঠামো নির্ধারণের সময় করব, তখন সেটাও কিন্তু বেতন কাঠামোর উপর প্রভাব বিস্তার করে। বেতন কাঠামোর যে প্রতিষ্ঠান যদি সম্প্রসারণের জন্য মনে করে যে আজকে প্রতিষ্ঠানটি সম্প্রসারণ করব, তখন কিছু যোগ্য দক্ষ কর্মী প্রতিষ্ঠানের যে বেতন আছে, বেতন কাঠামো, সেটার চেয়ে অধিক হারে বেতন দিয়ে তাকে রাখা হবে, তাহলে এটা করতে পারে। তো এটা বেতন কাঠামোর উপর একটা প্রভাব বিস্তার করে। আবার অনেক সময় দেখা যায় গড় বেতনই থাকে, আবার কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে বেতন দেয়। এছাড়া যে এই প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেশি থাকে, তাদের দেখা যায় উন্নত প্রযুক্তি থাকে, সঠিক ব্যবস্থাপনা, কর্মীদের একটা প্রচেষ্টা থাকে, এটার মাধ্যমে তো আসলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেসব প্রতিষ্ঠানে মানসম্পন্ন এবং অধিক উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু একটা দক্ষতা সম্পন্ন কর্মী থাকার কারণে অধিক হারে বেতন ভাতা প্রদান করা হয়ে থাকে। এছাড়া যে চাকরিকাল, যে আমরা জানি একটা প্রতিষ্ঠানে চাকরি করতে করতে সময়ের সাথে টাইম স্কেল দেওয়া হয়, ইনক্রিমেন্ট দেওয়া হয়, যেসবের কারণে অনেক সময় প্রতিষ্ঠানে বেতন কাঠামোটা, বেতনটার পরিমাণ অনেক বেড়ে যায়। আবার দেখা যায় কিছু কর্মী কাজের মান এবং দক্ষতার উপরেও অনেক সময় উচ্চতর বেতনের স্কেল বা উচ্চতর পুরস্কার প্রদান করা হয়ে থাকে তাদেরকে। কাজেই চাকরিকালে বেতন নির্ধারণটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। এছাড়া প্রতিষ্ঠানের যে আর্থিক সক্ষমতা, যেসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বেশি তারা বেশি করে মজুরি দিচ্ছে, যাদের আর্থিক সক্ষমতা কম সেসব প্রতিষ্ঠান কম দিচ্ছে। তারপর প্রতিষ্ঠান যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে বেতন, একটা নির্দিষ্ট বেতন কাঠামো মেনটেন করতে হয়, যে প্রতিযোগী কম্পিটিটর না হলে কর্মীদেরকে ধরে রাখতে পারা যায় না। এছাড়া কাজের ধরন, যে একটা প্রতিষ্ঠানে সংগঠনে কিন্তু সকল স্তরের কর্মীরা কম বেশি সমান গুরুত্ব বহন করে, কিন্তু পদমর্যাদা কিন্তু আবার সমান হয় না। তো কায়িক শ্রমের চেয়ে মানসিক এবং ঝুঁকিহীন যে কাজগুলো, এগুলোর চেয়ে ঝুঁকিপূর্ণ কাজের বেতন কিন্তু বেশি থাকে। দেখা যায় যে একজন পিয়নের চেয়ে দেখা যায় দারোয়ানের বেতন বেশি হয়, কারণ হচ্ছে তার সারাদিনে কাজ থাকে, সারাদিন সারা রাত জেগে থাকা লাগে। তো তার অর্থাৎ তার কাজটা অনেক বেশি পরিশ্রমের এবং হয়তো ঝুঁকিপূর্ণ। দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ কাজগুলোতে একটু স্যালারি বেশি না দিলে প্রতিষ্ঠানে কর্মীরা সেখানে কাজ করতে চায় না। তো এই ব্যাপারগুলো দেখা যায় কাজের ধরন অনুযায়ী অনেক সময় বেতন কাঠামোটা চেঞ্জ হয়। এছাড়া চাহিদা এবং যোগান, যদি একটা উন্নত দেশে সাধারণত শ্রমের চাহিদা অনেক বেশি থাকে কিন্তু যোগান কম, তাই সেখানে বেতন এবং মজুরি বেশি থাকে। যেমন ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু শ্রমিকের পরিমাণ অনেক কম, শ্রমিক তেমন পাওয়া যায় না, এই জন্য সেখানে বেতন ভাতা অনেক বেশি। কিন্তু যে অনগ্রসর যে দেশগুলো রয়েছে সেখানে দেখা যায় বিপরীত চিত্র। সেখানে দেখা যায় মানুষ কাজ করতে অনেক বেশি কর্মী পাওয়া যায়। পণ্যের মতো, সামগ্রীর মতো যেটা দেখা যায় অনেক সময় কর্মীরা অনেক বেশি অল্প শ্রমেই অল্প টাকায় কাজ করতে চায়, অনেক অল্প টাকায় পাওয়া যায়। যেমন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো যখন যারা রেডিমেড গার্মেন্টস তৈরি করে, তারা কিন্তু আমাদের দেশে কেন কাপড় পাঠিয়ে তৈরি করে নেয়, কাপড় তৈরি করে নেয়, তার কারণ হচ্ছে আমাদের দেশে যে শ্রমের যে মূল্য সেটা অনেক কম, যার কারণে সেটাকে তারা কাজে লাগায়। তারা দেখা যায় তাদের দেশে তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, আমাদের দেশ থেকে তৈরি করে কাপড় পাঠানোর পর তৈরি করে নিয়ে যেতেও তাদের এত খরচ হয় না। তো ব্যাপারগুলো চাহিদা এবং যোগান, শ্রমের চাহিদা এবং যোগানের উপরেও আসলে বেতন কাঠামো নির্ভর করে। এরপর চলে যাই মজুরি এবং বেতন। মজুরি এবং বেতন কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, তবে মজুরি এবং বেতনের যে পার্থক্যটা সেটা আমরা আসলে ক্লিয়ারলি অনেকেই বুঝি না। তো প্রথমে ওয়েজেসটা কি, ওয়েজেস বা মজুরি কি? মজুরি হচ্ছে পেইড অন অ্যান আওয়ারলি বেসিস, হ্যাঁ, একটা ঘন্টা অনুযায়ী যেটাকে দেওয়া হয়। ইউজুয়ালি সাধারণত যারা ম্যানুয়াল অথবা নন স্কিলড যারা ওয়ার্কার্স তাদেরকে যেটা দেওয়া হয় ঘন্টা হিসেবে, সেটাকে বলা হয় যে মাস হিসেবেও দিতে পারে, হ্যাঁ, ঘন্টা হিসেবে, মাস হিসেবে তাদেরকে দেওয়া হতে পারে। তো এই ওয়েজেস, তাহলে একটা কর্মী যখন একটা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয় তখন তার কায়িক পরিশ্রমের জন্য যে অর্থটা প্রদেয় হয় সেটাই হচ্ছে মজুরি। আবার অন্যভাবে বলা যেতে পারে যে সকল প্রকার পরিশ্রম বা শ্রমের মূল্যই হচ্ছে মজুরি। তো
তো অর্থাৎ যে শ্রমিকদের সেবার জন্য প্রদত্ত মূল্যই মজুরি, যা সাধারণত আমরা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে হিসাব করা হয়। আর স্যালারিটা কি? স্যালারিটা হচ্ছে আর পেইড অন এ ইয়ারলি বেসিস, সাধারণত বাৎসরিক হিসাব করা হয় এবং মাসে মাসে সেটাকে পেইড করা হয়। ইউজুয়ালি টু অফিস ওয়ার্কার্স অর ম্যানেজমেন্ট, সাধারণত দেওয়া হয় যারা অফিসে কাজ করছে বা যাদের সাথে ম্যানুয়াল লেবারটা সরাসরি যুক্ত না, তারাও একটা শ্রম দিচ্ছে, তবে তাদের মানসিক শ্রমের পরিমাণই বেশি, ওইটাকেই বলা হচ্ছে স্যালারি। ঠিক আছে? তো কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদেরকে তাদেরকে পেশাগত কাজের বিনিময়ে যে অর্থটা পরিশোধ করা হয় তাকে বলা হচ্ছে বেতন। বেতন কায়িক পরিশ্রমের জন্য দেওয়া হয় না, বরং এটা কিন্তু একটা মাসিক ভিত্তিতে কর্মচারী কর্মকর্তাদেরকে বাৎসরিক একটা হিসাবে ব্যাংকে অনেক সময় চেকের মাধ্যমে প্রদান করা হয়। মাসিক বা বার্ষিক ভিত্তিতে অফিস সহকারী হতে পারে, তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপনা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে যেটা প্রদান করা হয় সেটাকেই কিন্তু বলা হচ্ছে বেতন। তো এটার মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে, দুইটাই হয়তো প্রশাসন থেকে দেওয়া হচ্ছে এবং প্রতিষ্ঠান থেকে দেওয়া হচ্ছে, কিন্তু একটা হচ্ছে তোমার ম্যানুয়াল লেবারের জন্য, আরেকটা হচ্ছে যে আমাদের যারা মানসিক একটা শ্রম, কায়িক শ্রম যেটা দিচ্ছে সেটার জন্য দেওয়া হচ্ছে। এরপর আমরা যে মজুরির কথা বললাম, মজুরি আসলে 4 ধরনের হয়। 4 ধরনের মজুরি সাধারণত দেখতে পাওয়া যায় যে কোনো একটা প্রতিষ্ঠানে। একটা হচ্ছে দেখো যে ন্যূনতম মজুরি, যেই মজুরিটা ছাড়া একজন শ্রমিক জীবন ধারণই করতে পারবে না সেটাকে বলা হচ্ছে ন্যূনতম, মানে এতটুকু নিয়ে না দিলেই নয়, সেটা হচ্ছে ন্যূনতম মজুরি। একটা দেশের যে সামগ্রিক আর্থিক অবস্থাটা বিবেচনা করেই কিন্তু সরকার এই ন্যূনতম মজুরির হার নির্ধারণ করে দেয়। আগে অনেক সময় প্রতিষ্ঠান করতো, এখন দেখা যায় সরকারই এটা নির্ধারণ করে দেয়। দেশের কোনো প্রতিষ্ঠান যখন সরকার নির্ধারিত মজুরি হারের চেয়ে কম মজুরি প্রদান করতে পারে না, তখন সেটাকেই হচ্ছে ন্যূনতম মজুরি বলা হয়। ন্যূনতম মজুরি কত হবে তা নির্ধারণ করা কঠিন, তবে একজন শ্রমিক তার পরিবারের সদস্যদেরকে সহ জীবন ধারণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটাকেই বলা হয় সর্বনিম্ন মজুরি বা ন্যূনতম মজুরি। এরপর চলে যাই পরেরটা, জীবন ধারণ উপযোগী মজুরি, মানে আমি ন্যূনতম মজুরি যেটুকুতে আমি খেয়ে পড়ে বাঁচতে পারবো সেটা। আর জীবন ধারণের যে মজুরি সেটা হলো যে একটা প্রতিষ্ঠান কাজের বিনিময়ে একজন শ্রমিককে যে পরিমাণ মজুরি পেলে তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে সেটাই হচ্ছে জীবন ধারণ উপযোগী মজুরি, মানে কোনো রকমই জীবন ধারণ করতে পারে। এটা মানে একদম খুব ভালোভাবে ল্যাভিশ লাইফস্টাইল না, মানে কোনো রকম একটা ছোট্ট ঘর নিয়ে থাকতো, ব্যাপারটা এতটুকু হিসাব করে যে মজুরিটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে জীবন ধারণ উপযোগী মজুরি। এরপর চলে আসে যে ন্যায্য মজুরি, যে ও যতটুকু পরিশ্রম করলো সে প্রথম বছর যেটা পাবে 7 বছর পর কিন্তু এক মজুরি পাবে না, সে কিন্তু পরিশ্রমের সাথে সাথে সে কিন্তু কাজ শিখছে, তার দক্ষতা হচ্ছে, তার কাজের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটার একটা মূল্য আছে এবং তার কাজে দক্ষতা বাড়ার সাথে তার প্রোডাক্টিভিটি বাড়বে, তার অর্থাৎ তার মজুরি বা ন্যায্য মজুরির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যে পরিমাণ পারিশ্রমিক প্রদান করা হলে একজন শ্রমিক স্বাচ্ছন্দ্যের সাথে তার পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করতে পারে, অর্থাৎ তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী তাকে যে মজুরিটা প্রদান করা হবে সেটাই হচ্ছে ন্যায্য মজুরি। সাধারণত ন্যায্য মজুরি নির্ধারণের সময় শ্রমিককে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি ছাড়াও কিছুটা জীবনের স্বাচ্ছন্দ্য আনতে পারে এমন অনেক জিনিস ভোগ করতে পারে, এমনভাবেই মজুরিটা নির্ধারণ করা হয়। জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মজুরি নির্ধারণ করা হয় বলে একে অনেক সময় চলতি মজুরিও বলা হয়। সাধারণত যদি একটা দেশে যে শ্রম আইন থাকে সে অনুযায়ী যে মজুরিটা নির্ধারণ করা হয় তাকেই বলা হচ্ছে ন্যায্য মজুরি। এবার হলো জীবন্ত মজুরি, 4 নাম্বার জীবন্ত মজুরি বা লিভিং ওয়েজেস কি। সাধারণত একজন শ্রমিক তার জীবন ধারণের জন্য যে পরিমাণ মজুরি প্রয়োজন তার চেয়ে বেশি যদি একজন মজুরি নির্ধারণ করা হয়, একজন শ্রমিক কেবল খাবার এবং পরিধানের জন্যই কিন্তু অর্থ উপার্জন করে না। দেখা যায় তার সন্তানের লেখাপড়া দরকার, চিকিৎসা দরকার, সামাজিক অবস্থা, আস্তে আস্তে জীবন ধারণের সাথে সাথে চাকরি পাওয়ার সাথে সাথে সংসার হলো, সন্তানাদি হলো, বাবা মা সকলে মিলে দেখা যায় একটা অনেক লাইবিলিটি একটা শ্রমিকের উপর থাকে।
তো এই জীবন্ত মজুরি বলতে তাহলে হচ্ছে যে শ্রমিকের মৌলিক যে চাহিদা মেটানোর পাশাপাশি যে উপরোক্ত যে চাহিদাগুলো এগুলো মেটাতে যে পরিমাণ যখন সে সক্ষম হবে সেই কথা চিন্তা করে যখন মজুরি নির্ধারণ করা হবে সেটাকে বলা হচ্ছে জীবন্ত মজুরি, যে অর্থাৎ যে জীবনগুলোকে সে ধারণ করবে, যে জীবনগুলোকে সে দেখবে, তার ডিপেন্ডেন্ট তার উপর, তাদেরকে নিয়ে চলতে পারে, ওই ধরনের মজুরি যখন নির্ধারণ করা হয় সেটা হচ্ছে জীবন্ত মজুরি। এরপর হলো মজুরি নির্ধারণের ভিত্তি। সাধারণত মজুরি যখন নির্ধারণ করা হয় কিছু জিনিসের উপর ভিত্তি করে কিন্তু মজুরি নির্ধারণ করা হয়। প্রথমে হলো জীবন ধারণ মজুরি। একজন দক্ষ শ্রমিকের মাঝারি আকারের একটা পরিবার যুক্তিসঙ্গতভাবে কিছু অভাবসমূহ পূরণের মতো পরিমাপ করে যখন যে মজুরিটা নির্ধারণ করা হয় এটাকে বলছে জীবন ধারণ মজুরি। কোনো রকমের সে জীবন ধারণ করতে পারছে। খুব এই সংজ্ঞা খুব অস্পষ্ট, কারণ আসলে অভাব অনবরত পরিবর্তিত হয়, যে আজকে আমি শুধু খেতে চাচ্ছি, কালকে হয়তো চিন্তা করব একটা ভালো ঘরে থাকি, তারপর চিন্তা করবো ছেলে মেয়েকে লেখাপড়া শিখাই, অর্থাৎ জীবন ধারণ বলতে তখন আরও সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখা যায় আমরা শুধুমাত্র আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি কিন্তু তার ক্যালোরি চাহিদা বা পুষ্টি প্রয়োজন তারা অপুষ্টিতে ভুগছে, বা আমি হয়তো অপুষ্টিতে ভুগছি, একটা শ্রমিক অপুষ্টিতে ভুগছে, অর্থাৎ পুষ্টি প্রয়োজন অনুযায়ী অনেক সময় মজুরি নির্ধারণ করা হয়, যে তার পরিবারে যারা ক্যালোরির মাত্রা বা শক্তির একক সমূহ যখন বয়স অনুযায়ী যুবক ও শিশুদের যে পরিমাণ গ্রহণ করা প্রয়োজন তেমনি হালকা শারীরিক পরিশ্রম বা অফিস কাজের চেয়ে কষ্টকর দৈহিক পরিশ্রম সাধ্য কাজের জন্য অধিক ক্যালোরি প্রয়োজন হয়। একজন শ্রমিক দেখা যায় যে যখন ভাত খায়, যে পরিমাণ ভাত কোয়ান্টিটির ভাত খায়, আর একজন যে বসে কাজ করে সে যে পরিমাণ কোয়ান্টিটি ভাত খায় দেখা যাচ্ছে সেম অনেক বেশি খাচ্ছে, কিন্তু ওদের ক্যালোরি, ওদের শরীর হচ্ছে না, স্বাস্থ্য হচ্ছে না, কারণ হচ্ছে সে যে পরিমাণ পরিশ্রম করছে তার সব ক্যালোরি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার পুষ্টির প্রয়োজনীয়তা অনেক বেশি। ওই অনুযায়ী অনেক সময় মজুরি নির্ধারণ করা হয়। তারপর হলো পারিবারিক যে বাজেট, পারিবারিক যে বাজেট বিশ্লেষণ করে যে একটা পরিবারে কি পরিমাণ খরচ হয় সেই বাজেটটা হিসাব করে যখন মজুরি নির্ধারণ করা হয়, তো পারিবারিক বাজেটটা অনেক সময় মজুরি নির্ধারণ একটা ভিত্তি হিসেবে কাজ করে। এছাড়া তুলনামূলক বিশ্লেষণ করে যে একটা মজুরির যে মৌলিক প্রয়োজনগুলো, যেমন একটা পরিমাণ, এমন একটা পরিমাণ যা একটি আদর্শ পরিবারের সর্বনিম্ন যে প্রয়োজনীয় সমূহ মেটাতে সক্ষম হয়, কিংবা একটা খরচ জরিপ, প্রকৃত একটা পরিবারের যে খরচ হয় সেগুলোকে জরিপ করে, কিংবা একটা এমন একটা অবস্থা যে চলমান মজুরির সাথে নির্ধারিত যে চলমান মজুরি সেটা নির্ধারণ করে, কিংবা তার কর্মের সাথে তুলনামূলক মূল্য নির্ধারণ করে, যে এই তুলনামূলক একটা বিশ্লেষণ করে যে মজুরি নির্ধারণ করা হয় হয়তো কম্পিটিটরদের সাথে তুলনা করে, কিংবা তার কাজের সাথে তুলনা করে, কিংবা তার পরিবারের খরচের সাথে তুলনা করে, সব কিছু যখন তুলনা করে বিশ্লেষণ করে একটা মজুরি নির্ধারণ করা হয়, সেটাও একটা মজুরি নির্ধারণের ভিত্তি হিসেবে কাজ করে। এছাড়া যে কোনো প্রতিষ্ঠানে বেতন নির্ধারণে অনেক সময় নিয়োগকর্তা নিজস্ব একটা ভিত্তি দিয়ে কিন্তু মজুরি নির্ধারণ করতে পারে, সেটা হচ্ছে বেতন নির্ধারণের নিয়োগকর্তার ভিত্তি। এটা দেখা যায় যে কোনো একটা কোম্পানি নিজের আর্থিক ক্ষমতার উপর, যে সে আমার আর্থিক ক্ষমতা প্রতিষ্ঠান এতটুকু আছে মজুরি ওভাবেই ধরবো, বা তার জীবনযাত্রার ব্যয় সূচক করে নির্ধারণ করতে পারে, বা একটা প্রতিষ্ঠানের সরকারের যে নিয়ম কানুন মেনে যদি করে তাহলে এটা নিয়োগকর্তার ভিত্তি হয়। এই ধরনের ভিত্তি দিয়ে অনেক সময় দেখা যায় নিয়োগকর্তা নিজস্ব ভিত্তিতে মজুরি নির্ধারণ করতে পারে। তো ধন্যবাদ, শখ করে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই, খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।